ভারত গণতন্ত্রের পথে ফিরে আসছে বা যদি পথ হারায় তাহলে আমাদের সাবকন্টিনেন্টের জন্য বিপদ, এম এ আজিজের বক্তব্য। আমার প্রশ্ন হলো, আমরা বাংলাদেশে বসে আমরা কয়েকদিন যদি গণমাধ্যম দেখেন, আজকে যদি দেখেন, টেলিভিশন দেখেন, অনলাইন যদি দেখেন, ভারতের নির্বাচন যথেষ্ট গুরুত্ব সহকারে আমরা প্রচার করছি, আমরা এখানে বসে টক শো করছি। আমরা কেন এই ভারতের নির্বাচন নিয়ে এত আগ্রহী? আমাদের স্বার্থটা কোথায়, কি মনে হয়? না, এই প্রশ্নের উত্তর আপনার কাছে আছে। এই ইতিমধ্যে কিছুটা আলোচনা হয়েছে, কেননা একটি সর্ববৃহৎ গণতান্ত্রিক কাঠামোতে যে দেশটি রয়েছে সেখানকে নিয়ে আমাদের সাথে সম্পর্ক রয়েছে। আর বাংলাদেশে তো ভারত বিরোধী কার্ড সবসময় ব্যবহৃত হয়েছে, এবং নির্বাচনে কিন্তু আবেগ কিন্তু একটা বড় বিষয়। আপনি খেয়াল করে দেখুন, 1984 সালে যখন ইন্দিরা গান্ধীর দুঃখজনক মৃত্যু হয়, তিনি যদি ওইভাবে দুঃখজনকভাবে নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার না হতেন, পরবর্তী নির্বাচনে রাজীব গান্ধী কীভাবে আসতে পারতেন অনেকেই প্রশ্ন করে। আবার খুব অল্প বয়সে 1991 সালে 46 বছর বয়সে রাজীব গান্ধী যখন আবার নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হলেন, তখনও কিন্তু কংগ্রেসের বিশাল জয়। অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। একটু আগে নির্বাচন কমিশনের কথা বললেন না, ভারতের নির্বাচন কমিশন এই ব্যাপারে অনেক দৃষ্টি দেয় এবং তারা নির্মমভাবে কাজ করবার চেষ্টা করে। না, এবার করেনি সেটা বলছে না, করে। কিন্তু আপনি ভারতের 10ম যিনি প্রধান নির্বাচন কমিশনার ছিলেন টি.এন. সেশনের সময়কালটা ভিন্ন, এবং টি.এন. সেশন পরবর্তীতে দেখেন ভারতের রাজনীতির একটা বড় ইতিবাচক দিক, তিনি নির্বাচন কমিশন থাকা অবস্থায় তিনি কোনো পক্ষপাতিত্ব দূরের কথা, নির্বাচনকে গ্রহণযোগ্য করবার জন্য যা যা করবার তা তিনি করেছেন। মন্ত্রী আকাশে রয়েছে এবং তার সফর বাতিল করে দিয়েছেন। অনেক গুরুত্বপূর্ণ। তার একটি বই আমাদের বইয়ের দোকানগুলোতে পাওয়া যায়, তার আত্মজীবনীর একটি অংশ। কিন্তু তিনি নির্বাচন কমিশনের দায়িত্ব শেষ করার পর তিনি একটি ধর্মান্ধ গোষ্ঠীর সঙ্গে কিন্তু যুক্ত হলেন, শিবসেনা। উনি বিজেপি না, শিবসেনার সাথে যুক্ত হলেন। অনেকে আবার এটাকে অনেক কট্টরবাদী মনে করেন, আরএসএস, শিবসেনা, এই সমস্ত বিষয় আছে। কিন্তু তার নির্বাচন কমিশনে থাকাকালীন অবস্থার কেউ কখনো প্রশ্ন তুলতে পারেননি, এখনো তোলেন না। আর বাংলাদেশে তো এর প্রভাব আছে। যখন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমবার তিনি নির্বাচনে দাঁড়ালেন লোকসভায় এবং বিজয়ী হলেন, এবং বিজয়ী হয়ে প্রধানমন্ত্রী হলেন, ফলাফল ঘোষিত হওয়ার আগেই আজিজ ভাইয়ের রাজনৈতিক দল বাংলাদেশে সেটা তো একেবারে সকালবেলা ভোরবেলা যে বসে আছে ভারতীয় হাইকমিশনে, যে ফলাফল ঘোষিত হয়, অভিনন্দন জানাই। ওনার দেশে নির্বাচন হইতেছে, এটা বাস্তবতা। তা এবং তখনকার বিএনপির নেতৃবৃন্দের যে বক্তব্য, এটা যদি আপনি একটু উল্টে পাল্টে দেখেন, বলেছেন যে এইবার বুঝবে সরকার, কেননা ভারতের কংগ্রেস সরকার এখন নাই, অতএব খবর আছে, ব্যাপারটা এমন। কিন্তু আশ্চর্যজনকভাবে তারা দেখলো যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সাথে তার সৃজনশীল যে পররাষ্ট্র নীতির যে বিস্তার, সেই বিস্তারে কংগ্রেসের সাথে তার যে সম্পর্কের জায়গাটি ছিল, এবং বিজেপির সাথে সেই সম্পর্ক জায়গাটি তৈরি হয়েছে। অতএব কিভাবে দেখছে, কিভাবে করছেন, এটা কিন্তু দেখবার বিষয়। অনেক ধন্যবাদ। আমি একটা কথা এখানে যুক্ত করি, ধর্মের যে ভয়ঙ্কর ব্যবহার আবার উল্লেখ করছি, সেটা কিন্তু আমাদের দেশেও নানানভাবে কিন্তু বিস্তৃত হয়েছে। 2001 সালের নির্বাচনে এখন তো বদরুদ্দোজা চৌধুরী সাহেব অনেক ভদ্রলোক হয়ে গেছেন। যখন বিএনপির নেতা ছিলেন, তিনি তার যে নির্বাচনী এলাকা মুন্সিগঞ্জে, সেখানে তিনি বলেছিলেন এক হাতে কোরআন শরীফ আর এক হাতে গীতা, কোনটা নেবেন আপনারা? এগুলো তো আমরা গণমাধ্যমে দেখেছি। সাবাস বাংলাদেশে তিনি এগুলো বক্তব্য দিয়েছেন। আমার কথা খুব পরিষ্কার, এই যে বিচারপতিদের কথা বললেন আজিজ ভাই, মার্কিন যুক্তরাষ্ট্রের একজন বিচারপতি, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের আইন হচ্ছে বিচারপতিরা মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত পদত্যাগ যদি না করেন সুপ্রিম কোর্টে, তাহলে তিনি বিচারপতি থাকবেন, তাকে সরানো যাবে না। রুথ বাদার গিন্সবার্গের মতন ভদ্রমহিলা 87 বছর বেঁচে ছিলেন। তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি পদত্যাগ করছেন না কেন, আপনার এত বয়স হয়েছে? বলছে না,
আমি যদি পদত্যাগ করি তাহলে রাষ্ট্রপতি তখন ডোনাল্ড ট্রাম্প, সে বলছে সে তো আরেকজন তার দলের পক্ষের লোকের বিচারপতি বসিয়ে দেবে, এই জন্য আমি পদত্যাগ করছি না। অর্থাৎ এই বিষয়গুলো কিন্তু অনেকগুলো কিন্তু বিশ্ব রাজনীতিতে রয়েছে, অর্থাৎ দেখবার বিষয়। যে দেখবার বিষয়, রাইট, সেটাই হলো কথা।